আসসালামু আলাইকুম সবাইকে। মাত্র ৫ থেকে ৬টা টপিক এবং ২ থেকে ৩টা চিত্র আঁকার মাধ্যমে পুরো একটা অধ্যায় কমপ্লিট করা সম্ভব বোটানিতে। কথা বলতেছি আমরা এইচএসসির শর্ট সিলেবাস নিয়ে, যেখানে মাত্র ৫ থেকে ৬টা টপিক যদি তুমি ভালো করে একটু পড়াশোনা করে যাও এবং ২টা থেকে ৩টা চিত্র যদি একটু ভালো করে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমার পুরো বোটানি প্রত্যেকটা অধ্যায় তোমার আয়ত্তে চলে আসবে। আমি বানিয়ে বানিয়ে বলতেছি না ভাইয়া, তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু সলভ করে দেখো এবং তুমি যদি বইয়ের মধ্যে থেকে একদম মেইন বইয়ের সাথে তুলনা করে দেখো, তাহলেই তুমি দেখতে পাবা যে টপিক খুব একটা বেশি কিন্তু শর্ট সিলেবাসের জন্য নাই। তাহলে তোমাদের জন্য কিন্তু বোটানিতে এ প্লাস পাওয়াটা খুবই সহজ। তো আমরা কথা না বাড়িয়ে চলো দেখিনি ভিডিওতে যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের কি কি চিত্র এবং কি কি সিকিউ এর টপিক গুলো একটু ভালো করে ফোকাসে রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের পড়াশোনা করে আমাদের এইচএসসি তে জিপিএ 5 পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। চলো দেখে নেই। তো আমরা সিকিউ সাজেশন শুধুমাত্র শর্ট সিলেবাসের জন্য এটা রেডি করেছি। তুমি একটু দেখো, শুধুমাত্র প্রথম অধ্যায়টা একটু বড়, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু যেহেতু ভিতরে ইনক্লুডেড আছে, তো এটা এই কোষীয় অঙ্গাণুগুলো ধরে একটু বেশি বড় হয়ে যায়। বাকি অধ্যায়গুলো দেখবা খুব একটা বেশি টপিক নাই। তো প্রথম অধ্যায়ের মধ্যেও দেখো, তুমি যদি একটু টপিকগুলো দেখো, টপিকগুলোতে তুমি দেখবা যে মূলত আমরা হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতারই প্রত্যেকটা টপিকের সিকিউ এর প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ ক এবং খ এর প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে, ঠিক আছে, কিন্তু সিকিউ এর গ এবং ঘ নাম্বার কিন্তু একই অধ্যায় থেকে এবং এই টপিকগুলো থেকে দিবে। তো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এবং কোষ এবং এর গঠন অধ্যায় থেকে যদি আমরা একটু দেখি, তাহলে দেখো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি সম্পর্কিত। কোষ প্রাচীরের গঠন, কোষ ঝিল্লির গঠন এবং এদের মধ্যকার যে পার্থক্যটা, এটা আসে পরীক্ষায়, ঠিক আছে। এটা বিগত বছর ঢাকা বোর্ডের মধ্যে, তারপর চিটাং বোর্ডের মধ্যে, ময়মনসিংহ বোর্ডের মধ্যে আসছে। তোমাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর যদি দেখি আমরা, কোষ প্রাচীর কোষ ঝিল্লির পরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। এই দুইটা হচ্ছে গঠন। এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে? গঠনের পার্থক্য হইতে পারে, কাজের পার্থক্য হইতে পারে, ঠিক আছে, এবং হচ্ছে এদের আলাদা আলাদা কাজ। মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে কি কি কাজ করে, প্লাস্টিড উদ্ভিদ কোষের মধ্যে কি কি কাজ করে, এটা একটু ভালো করে তোমরা মুখস্থ করে যাবা, তাহলেই দেখবা তোমাদের মোটামুটি পড়া এখানে কমপ্লিট। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের গঠনটা পড়বা, নিউক্লিয়াসের গঠন ভালো করে এখানে পড়ে যাবা, ঠিক আছে। তারপর হচ্ছে নিউক্লিয়াসের গুরুত্ব, নিউক্লিয়াসটা কিভাবে বংশগতিতে সহায়তা করে, এটা হচ্ছে তার গুরুত্ব। নিউক্লিয়াসের গঠন তো তুমি প্রত্যেকটা যে পার্ট আছে প্রত্যেকটা তুমি পড়ছোই, এবং প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা গুরুত্ব আছে। নিউক্লিওলাসের গুরুত্ব আছে, নিউক্লিয়ার মেমব্রেনের আলাদা গুরুত্ব আছে, ক্রোমাটিন জালিকার আলাদা আলাদা গুরুত্ব আছে। ওই গুরুত্বগুলোও পড়বা, ওকে। আবার নিউক্লিয়াস কিভাবে বংশগতিতে সহায়তা করে, ভূমিকা রাখে, ওইটাও তুমি গুরুত্বের মধ্যে নিয়ে আসতে পারবা। তারপর ৪ নম্বর যে টপিকটা, ডিএনএ এবং আরএনএ এর ভৌত গঠন। মূলত আমরা ডিএনএ এর ভৌত গঠন এটা বলে থাকি, ডিএনএ এবং আরএনএ একসাথে লিখে ফেলছি। আরএনএ বলতে হচ্ছে টিআরএনএ এর গঠনটা পড়তে হবে এবং এমআরএনএ এর গঠনটা। আর ডিএনএ এর মধ্যে হচ্ছে ওয়াটসন এবং ক্রিকের মডেলটা। ওইটা যদি তুমি আয়ত্ত করতে পারো, ওইটার যে একটা পেঁচানো চিত্র আছে, ওইটা যদি তুমি আঁকা শিখে ফেলতে পারো, তাহলেই হচ্ছে তোমার জন্য কমপ্লিট, ঠিক আছে। এবং একটা প্যাচের মধ্যে কখন তুমি 3.4 দিবা, 0.34 দিবা, কখন 2.0 দিবা, ঠিক আছে, ন্যানোমিটার নাকি অ্যাংস্ট্রম, এগুলো নিয়ে অনেক বেশি প্যাচ লাগে না, ওইগুলো একটু আঁকা শিখবা, ঠিক আছে। তারপর হচ্ছে কোন জায়গায় তুমি ফসফেটটা দিবা, কোন জায়গায় তুমি নাইট্রোজেন বেসটা দিবা, কোন জায়গায় তুমি সুগারটা দিবা, এবং কোন জায়গায় তুমি কয়টা করে হাইড্রোজেন বন্ড দিবা, ওইগুলো একটু যদি ভালো করে মার্কিং করে ফেলতে পারো, তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে চিত্রর কথা বলতেছি, চিত্রতে আবার আমরা যাব। এবং সর্বশেষ হচ্ছে প্রসেস, ডিএনএ থেকে ডিএনএ উৎপাদন, ডিএনএ থেকে আরএনএ উৎপাদন এবং আরএনএ থেকে প্রোটিন উৎপাদন। ভালো করে এটা পড়তে হবে, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। এই পুরো প্রসেসটা যদি তুমি মুখস্থ করে ফেলতে পারো, এখান থেকে একটা কোশ্চেন কমন অবশ্যই পাওয়া যাবে, ঠিক আছে। যদি ডিএনএ আসে, তাহলে ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন, এটা আসবেই। এই দুইটা নিয়ে একটা সিকিউ করতে পারে। আর যদি আহ, যদি শুধুমাত্র কোষ এবং এর অঙ্গাণু নিয়ে প্রশ্ন করে, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা চলে আসতে পারে। নিউক্লিয়াস হচ্ছে পুরো একটা আলাদা, নিউক্লিয়াসের সাথে মিল রেখে ক্রোমোজোমের চিত্র আসতে পারে, ঠিক আছে। তো ক্রোমোজোমের গঠনও কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই পড়ে যাচ্ছে। এখন আমরা যদি একটু চিহ্নিত চিত্রের মধ্যে যাই, তাহলে কি কি পাবো আমরা? কোষ প্রাচীরের চিত্র লেস ইম্পর্টেন্ট, কোষ প্রাচীরের চিত্র সাধারণত দেয় না, বাট কোষ প্রাচীরের যে 3টা লেয়ার আছে, ওই 3টা লেয়ারের নাম সুন্দর করে লিখতে হবে এবং কোনটা কি কি দিয়ে গঠিত হয় ওইটা লিখতে হবে, প্লাস চিত্র আঁকতে হবে। মনে রাখবা,
বায়োলজিতে যত চিত্র দিবে শুধু তুমি চিত্র এঁকে দিলে কিন্তু তোমাকে মার্ক দিবে না, চিত্র এঁকে পরে ওই চিত্রের যে গঠনগুলো আছে ওই গঠনগুলো সম্পর্কে অন্তত একটা লাইন করে লিখতে হবে তোমার, ঠিক আছে? আর চিহ্নিত করতে হবে যে তুমি প্রত্যেকটা চিত্র আঁকছো, চিত্রর কোন অংশের নাম কি ভালো করে। কোষ প্রাচীরের সেম, কোষঝিল্লি, কোষঝিল্লির মধ্যে অবশ্যই তোমাকে স্যান্ডউইচ মডেল আঁকতে হবে। কোষঝিল্লি এমনি এমনি তুমি আঁকে ফেললা হবে না, তোমাকে পুরো মাই মিস্টেক, স্যান্ডউইচ মডেল না, এটা হচ্ছে হ্যামবার্গার আইসবার্গ মডেল অথবা ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে? এই কোষঝিল্লির জন্য ফ্লুইড মোজাইক মডেলটা অবশ্যই ভালো করে মুখস্থ করবা, ঠিক আছে? ফ্লুইড মোজাইক। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র, মাইটোকন্ড্রিয়ার যে দ্বিস্তরীয় আবরণ সহ সুন্দর একটা চিত্র তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা আঁকা শিখবা। সেম ভাবে প্লাস্টিড আঁকার মানে প্লাস্টিড আঁকা শিখতে হবে সুন্দর করে। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এই দুইটা তুমি যেরকম এখানে পড়ছো এখানেও পাচ্ছ, এই দুইটা যেরকম তুমি এখানে গঠন পড়ছো কোষ প্রাচীর এবং কোষঝিল্লি, এখানেও কিন্তু চিত্রের মধ্যে পাচ্ছ। তার মানে একই টপিক, শুধু চিত্র সহ তোমাকে পড়তে হচ্ছে এখানে, ঠিক আছে? তারপর যে নিউক্লিয়াস তুমি এখানে পড়ছো না, নিউক্লিয়াসের গঠন গুরুত্ব, এই যে নিউক্লিয়াসের চিত্র, ঠিক আছে? ডিএনএ আরএনএ তুমি এখানে গঠন পড়ছো না, এখানে হচ্ছে তার চিত্র। যদি তোমাকে কখনো চিত্র আঁকতে বলে তাহলে তুমি অবশ্যই আগে চিত্রটা এঁকে তারপর গঠনটা লিখবা, ঠিক আছে? তারপর ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই প্রত্যেকটা যে প্রসেস তুমি লিখতেছো ওই প্রসেসটাই তুমি জাস্ট একটু চিত্র আকারে লিখবা। মিনিমাম 3 থেকে 4টা ছোট ছোট চিত্র আকারে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে প্রসেসটা কিভাবে কিভাবে হচ্ছে, যে প্রসেসটা তুমি লিখতেছো ওইটাই তুমি জাস্ট ছোট আকারে চিত্রের মধ্যে লিখে দিবা, তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে। চিত্র ছাড়াও যদি লিখো তোমাকে 3 বা 2 মার্ক দিবেই, ঠিক আছে? চিত্র সহ লিখলে তোমাকে 4-4ও দিয়ে দিতে পারে, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমাদের জন্য কোষ ও এর গঠন অধ্যায়ের পুরো সিকিউ, বলতে পারো যে পুরো সিকিউর সাজেশন, ঠিক আছে? এইখানে তুমি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা সাজেশন পাচ্ছ এবং এখানে তুমি চিত্র কি কি আঁকতে হবে এটা তুমি সাজেশন পাওয়া যাচ্ছ। তারপর যদি আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখি আমাদের কোষ বিভাজন, ঠিক আছে? কোষ বিভাজন অধ্যায়ের মধ্যে তো জানো এখানে মূলত প্রক্রিয়া আছে হচ্ছে দুইটা, যেগুলো নিয়ে প্রশ্ন আসে। মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে মায়োসিস, মায়োসিসের মধ্যে হচ্ছে আবার মায়োসিস 1 মায়োসিস 2, ঠিক আছে? মায়োসিস 2 মানে হচ্ছে পুরো মাইটোসিস প্রক্রিয়া, সো এখানে কোনো প্রকারের কোনো চেঞ্জ নেই। মাইটোসিস হচ্ছে মায়োসিস 1 প্রক্রিয়াটা তোমাকে একটু বিশ্লেষণ করতে বলে, আবার মায়োসিস 1 এর মধ্যে প্রোফেজ 1 ধাপটা আছে সেইটা সম্পর্কেও আসতে পারে। মানে দেখো মায়োসিস নিয়ে কিন্তু মূলত আসল কথা বলতে। আর ক্রসিং ওভারও হচ্ছে কি মায়োসিস 1 এর প্যাকাইটিন দশাটাই তোমাকে একটু জাস্ট বলতে হবে প্যাকাইটিনের পরে কি কি হচ্ছে না হচ্ছে। প্যাকাইটিনের মধ্যে ক্রসিং ওভার হওয়ার পরই তো জিনিসপত্রগুলো চেঞ্জ হয়, তাই না? তো এইখানে হচ্ছে তোমাকে সুন্দর করে লিখতে হবে ভালো করে, ওকে? আর চিত্র যদি তুমি দেখো যে মাইটোসিসের ধাপসমূহের মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে, তুমি একদম সুন্দর করে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 5টা ধাপে কি কি চেঞ্জ হচ্ছে মাইটোসিস এবং মায়োসিসে সেটা দেখবা। আর স্পেশালি তুমি যেটা বলবা যে মায়োসিস 1 এর প্রোফেজ 1 ধাপ যেটা আছে ওইটার মধ্যে কি কি চেঞ্জ হচ্ছে ক্রোমোজোমের মধ্যে সেটা আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? ওইটা তুমি চিত্র সহ আঁকা দিবা। যদি কখনো এটা দেয় মায়োসিস 1 এর জন্য, প্রোফেজ 1 এর জন্য, তাহলে অবশ্যই চিত্র সহ দিবা, তোমাকে ফুল মার্ক দিবে। যদি চিত্র ছাড়া দাও মার্ক কমে যাবে, ওকে? তাহলে মাত্র দেখো এখানে কয়টা টপিক, 4টা টপিক এবং 2টা চিত্র যদি শিখতে পারো হয়ে যাবে কোষ বিভাজন। তারপর চতুর্থ অধ্যায় অণুজীব। অণুজীবের মধ্যে দেখো ভাইরাসের থেকে কি কি আসতে পারে, ভাইরাসের গঠন আসতে পারে, রোগ সৃষ্টি আসতে পারে, অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব মানে তো বুঝোই এটা থেকে আমি কি কি লাভ পাইতে পারি ভাইরাস থেকে। ভাইরাস থেকে যেরকম তোমরা ভ্যাকসিন তৈরি করতে পারো, তাই না? তাহলে ভ্যাকসিনটা কিন্তু একটা তোমাদের জন্য লাভ। তারপর হচ্ছে কিছু কিছু ভাইরাস আছে যেগুলো হচ্ছে তোমার বিভিন্ন ফুলের মধ্যে থাকলে ফুলের আরো হয়, লাভ হয়। তারপর কিছু কিছু আছে ভাইরাস যেগুলো ইউজ করে আমরা কিছু প্রাণীকে মারতে পারি যে প্রাণীগুলো আমাদের জন্য ক্ষতিকারক, তাহলে এগুলো হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। রোগ সৃষ্টি আমাদের হিউম্যান বডিতে কি কি রোগ সৃষ্টি করতে পারে, তারপর হচ্ছে উদ্ভিদে কি কি রোগ সৃষ্টি করতে পারে, প্রাণীতে কি কি রোগ সৃষ্টি করতে পারে, ভালো করে পড়তে হবে। ভাইরাসের যে গঠনটা তুমি সুন্দর করে একটা প্রোটিন কোর বাইরে দিয়ে আঁকবা এবং ভিতরে ডিএনএ বা আরএনএ কিছু একটা দিবা, ঠিক আছে? যদি তোমার কাছে মনে হয় যে ভাই এটা আঁকতে খুব বেশি কঠিন লাগে আমাদের, তাহলে টি2 ভাইরাসের একটা চিত্র তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? ওইটা সুন্দর করে আঁকা শিখবা, তোমাকে ফুল মার্ক দিবে এখানে, ঠিক আছে? ভাইরাসের গঠন সাবধান, কখনোই শুধু ভাইরাসের গঠন যদি তোমাকে লিখতে বলে শুধুমাত্র গঠন লিখে বসে থাকবা না, কি লিখবা সাথে ভাইরাসের গঠনের চিত্র লিখবা, মানে চিত্রটা আঁকবা আগে তারপর হচ্ছে সুন্দর করে এটা লিখবা, ঠিক আছে? এইগুলো কখনোই এই যে যেগুলো আমি লিখতেছি সবগুলো হচ্ছে চিত্র আঁকবা আগে তারপর হচ্ছে লেখা শুরু করবা। কিন্তু এই যে রোগ সৃষ্টি, অর্থনৈতিক গুরুত্ব এইগুলোর জন্য কিন্তু কোনো চিত্র নাই, গঠন বললেই চিত্র আসবে, ওকে? এবং হচ্ছে প্রসেস বললে বা প্রক্রিয়া বললে, তাই না? যেমন হচ্ছে যে দেখো ভাইরাসের বংশগতির লাইটিক এবং লাইসোজেনিক চক্র মানে কি, এটা একটা প্রক্রিয়া না? তাহলে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র কিভাবে ঘটতেছে এইটার কিন্তু তোমার একদম চিত্র সহ লিখতে হবে। এই যে চিত্র দেখো এই দুইটাই তুমি একদম সুন্দর করে লিখবা প্লাস চিত্র আঁকবা, ওকে? সেম ভাবে তুমি দেখো যে ব্যাকটেরিয়ার গঠনের জন্য হচ্ছে তোমার চিত্র লাগবে, এই জন্য ব্যাকটেরিয়ার গঠন তুমি এখানে পড়তেছো, পড়ার সাথে তোমার চিত্র আঁকা ফেলতে হবে।
ওকে, তাহলে ব্যাকটেরিয়ার গঠন তোমরা এখানে পড়ে ফেললা। তারপর হচ্ছে যে রোগ সৃষ্টি, অর্থনৈতিক গুরুত্ব, এগুলো হচ্ছে কি জাস্ট মুখস্থ করার জিনিস, ঠিক আছে? তোমার ব্যাকটেরিয়া থেকে তুমি কি কি ইউজ করতে পারতেছো, ব্যাকটেরিয়াকে ইউজ করে তুমি কিভাবে আর্থিকভাবে লাভবান হচ্ছ, মানুষের জীবনে এটা কিভাবে লাভজনক হচ্ছে, এইগুলো তোমাকে লিখতে হবে। আর মানুষের কি কি ক্ষতি করতেছে, প্রাণীর কি কি ক্ষতি করতেছে, উদ্ভিদের কি কি ক্ষতি করতেছে, এটা তুমি রোগ সৃষ্টির মধ্যে লিখবা। এই যে হয়ে গেল। তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির প্রক্রিয়া, একটা হচ্ছে যৌনজনন প্রক্রিয়া, একটা হচ্ছে অযৌনজনন প্রক্রিয়া। ওই প্রক্রিয়াগুলোর চিত্র আঁকতে হবে, চিত্র আঁকলেই তোমাকে কি করবে, 3-এ 3 দিয়ে দিবে যদি আসে, ঠিক আছে? বংশ প্রক্রিয়াগুলো সব সময় গ নাম্বার প্রশ্নে দিবে, তো 3-এ 3 দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে এখানে। আর ম্যালেরিয়ার জীবনচক্র এটাও সেম, কি করতে হবে, চিত্র আঁকতে হবে। মানব দেহে এবং মশকির দেহে সেম ম্যালেরিয়ার জীবনচক্র। তাহলে এখানে যে 5টা তুমি টপিক পড়তেছো, প্রত্যেকটা থেকেই তোমাকে চিত্র আঁকতে হবে, এই যে 5টা টপিক থেকেই। আর হচ্ছে যদি এইগুলোর অর্থনৈতিক গুরুত্ব, রোগ সৃষ্টি, এগুলো যদি দেয়, শুধুমাত্র তুমি আনসারটা লিখবা, এখানে কোনো চিত্র দেওয়ার দরকার নাই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অণুজীবের উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক যে প্রশ্নগুলো আছে এবং এর চিত্র। তারপর যদি আমরা চলে যাই 7ম অধ্যায়, নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ। এটার মধ্যে দেখো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার মধ্যে নগ্নবীজী উদ্ভিদ থেকে 2 ধরনের প্রশ্ন আসতে পারে। এক হচ্ছে সাইকাসের বৈশিষ্ট্য নিয়ে আসতে পারে, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে আসতে পারে, ঠিক আছে? এই বৈশিষ্ট্য তো মুখস্থের জিনিস, এখানে কোনো চিত্র আসবে না। কিন্তু যদি তোমাকে বলে যে সাইকাসের কোরালয়েড মূল, সাইকাসের পুং রেণুপত্র, স্ত্রী রেণুপত্র, তাহলে আর কোনো কথা নাই, এখানে তোমার চিত্র রাখতে হবে। তাহলে সাইকাস নিয়েই হচ্ছে তোমার 3টা চিত্র আসতে পারে, কোরালয়েড মূল, পুং রেণুপত্র, স্ত্রী রেণুপত্র, অর্থাৎ মাইক্রোস্পোরোফিল, মেগাস্পোরোফিল, ঠিক আছে? আর হচ্ছে একবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদ, এইগুলো যদি তুমি দেখো, যে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, এই 2টা বৈশিষ্ট্য যদি তুমি পড়ো, তাহলে এদের মধ্যে তুমি পার্থক্য পড়ে ফেলতে পারবে না। তাহলে আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়লে তোমার পার্থক্য পড়া হয়ে যাচ্ছে। আবার আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আছে কি, একবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদ, ওই দ্বিবীজপত্রী উদ্ভিদের যদি তুমি বৈশিষ্ট্য পড়ো, এদের মধ্যে পার্থক্য কিন্তু পড়া হয়ে যাচ্ছে। অতিরিক্ত তোমার কি লাগবে, এই পুষ্প সংকেত। তুমি একবীজপত্রী উদ্ভিদের জন্য, ধানের জন্য কি পুষ্প সংকেতটা আছে এবং সেটার ভালো করে ব্যাখ্যা জানতে হবে। পুষ্প সংকেত কোন প্রকার, কোনো কিছু মিস দেওয়া যাবে না, একদম মুখস্থ করে ফেলবা। অনেক সময় হইতে পারে যে এইভাবে দিতে পারে যে ধানের পুষ্প সংকেতটা লিখো এবং সেটা ব্যাখ্যা করো। তার মানে কি, তোমাকে দিয়ে দিবে না পুষ্প সংকেত, তোমার নিজে লিখতে হবে মুখস্থ, এবং তারপর সেটা কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে, তখন তো তুমি ফেসে যাবা। সেম ভাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সেম কাজটাই ধরো করলো, কি করলো, যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ধরো জবা দিল, জবার পুষ্প সংকেতটা লিখো এবং ব্যাখ্যা করো, তখন কি করবা, এই জন্য আগে মুখস্থ করবা পুষ্প সংকেতটা, পরীক্ষা দিয়ে দিলে দিয়ে দিল, এটা তো সমস্যা নেই, কিন্তু আমি নিজে যাতে আনপ্রিপেয়ার্ড হয়ে না যাই, ঠিক আছে, এই জন্য প্রিপেয়ার হয়ে যাবা, একদম পুষ্প সংকেতটা মুখস্থ করবা এবং সেইটা সুন্দর করে কি করবা, ব্যাখ্যা করা শিখবা, ঠিক আছে? এবং অর্থনৈতিক গুরুত্ব, একবীজপত্রী উদ্ভিদ কি কি আছে, কোনটা কি কাজে আমাদের লাগে, দ্বিবীজপত্রী উদ্ভিদ কি কি আছে, কি কি কাজে লাগে আমাদের, এবং একবীজপত্রী দ্বিবীজপত্রীর মধ্যে কোনটা বেশি আমাদের জন্য উপকারী, কোনটা আমাদের জন্য বেশি আমাদের খাদ্যের সহায়তা দেয় বেশি, এটাও আসতে পারে। একবীজপত্রী কিন্তু আমাদের বেশি খাদ্যের যোগান দেয়, আমাদের জন্য বেশি দরকারি। তো এইগুলো নিয়েই তুমি দেখো, এই যে তুমি পুষ্প সংকেত গুলো আঁকতেছো না, এইটার সাথে রিলেটেড পুষ্প প্রতীক আসবে তোমাকে, ঠিক আছে? তোমাকে বলবে যে তুমি পুষ্প প্রতীকটা আঁকো, কার জন্য, এক হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের জন্য, আরেক হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের জন্য। দ্বিবীজপত্রীটা একটু বেশি বলা যায় যে একটু কঠিন, হার্ড তোমাদের জন্য, তো দ্বিবীজপত্রীটা দেওয়ার সম্ভাবনা বেশি, একবীজপত্রীটাও দিতে পারে, ঠিক আছে? তো এই পুষ্প প্রতীক আঁকতে হবে। এই পুরো অধ্যায়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা হচ্ছে পুষ্প প্রতীক। তারপর হচ্ছে এই ইয়া সাইকাসের কোরালয়েড মূল, ঠিক আছে? তো শর্ট সিলেবাস কিন্তু অনেক ছোট, তোমাদের জন্য কিন্তু খুবই ইজি হয়ে গেছে, মাত্র 4টা ছবি আঁকতে পারলে, 4টা বা 5টা ছবি আঁকতে পারলে কিন্তু তোমার এই অধ্যায়টাও কমপ্লিট। তারপর যদি আমরা টিস্যু এবং টিস্যু তন্ত্রের মধ্যে চলে যাই, দেখো ভালো করে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্নের মধ্যে কি কি আছে, ভাজক টিস্যুর প্রকারভেদ, মেইনলি আসে কোনটা থেকে, অবস্থান অনুসারে, ঠিক আছে? যে অবস্থান অনুসারে যদি উপরে থাকে তাহলে কি হবে, যদি দুইটার মাঝে থাকে তাহলে কি হবে, নিচে থাকে তাহলে কি হবে, এইগুলো থেকে আসবে অবস্থান অনুযায়ী, ঠিক আছে? ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য, ভাজক টিস্যু পড়তেছো, স্থায়ী টিস্যুর সাথে পার্থক্য পড়বে না, এটা কিন্তু হবে না, ঠিক আছে? তারপর হচ্ছে যে দেখো স্পেশালি এই 3 নাম্বার যেটা, স্টোমাটা বা পত্ররন্ধ্র এবং পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড, এই দুইটার গঠন এবং পার্থক্য, গঠন চিত্র আঁকতে হবে এবং এই দুইটার মধ্যে কি কি পার্থক্য আছে এটা শিখতে হবে, ঠিক আছে? তারপর ভাস্কুলার বান্ডলের প্রকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4 নাম্বার, এই টপিকটা থেকে প্রশ্ন আসবেই আসবে, এইটা কোনোভাবেই তোমার বাদ দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের, আচ্ছা সরি মাই মিস্টেক, এইটা 5 নাম্বার যেটা, এটা কিন্তু তোমাদের ব্যবহারিক, এবং ব্যবহারিকের থেকেও কিন্তু এটা আসবে। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্য, মূলের অন্তর্গঠনের পার্থক্য জানতে হবে, কাণ্ডের,
ঠিক আছে। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের কিন্তু কোনো পার্থক্য হয় না, কিন্তু একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পার্থক্য কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে এবং প্রত্যেকটার বৈশিষ্ট্য দেওয়া আছে। তুমি যদি বৈশিষ্ট্য পড়ো পার্থক্য এমনিতেই পেরে যাবা। ঠিক আছে, এবং এগুলোর অবশ্যই চিত্র আঁকা শিখতে হবে। তো আমরা যদি দেখি চিত্রগুলো কি কি আছে, দেখো এখানে যা 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 পড়ছো এগুলোর চিত্র আছে এখানে। এই যে ভাজক টিস্যু, চিত্র সহ আঁকতে হবে। ঠিক আছে, উপরে থাকলে কি, মাঝে থাকলে কি, নিচে থাকলে কি, সুন্দর করে। স্টোমাটা বা পত্ররন্ধ্র, পত্ররন্ধ্রটার পুরা চিত্র আঁকতে হবে। রক্ষী কোষ দিয়ে একদম বেষ্টনী করে সুন্দর করে চিত্র আঁকে দেখা যাবে। রক্ষী কোষ থাকলে কি হবে, তারপর সাবসিডিয়ারি বা সহকারী কোষগুলো কোথায় থাকে সুন্দর করে পত্ররন্ধ্রটা আঁকতে হবে। সেম ভাবে হাইডাথোড, এপিথেম কোষের মাঝখানে যে ফাঁকা অংশটা সুন্দর করে বুঝায় দিতে হবে, তাহলে তোমাকে এখানে মার্ক দিয়ে দিবে। ওকে। ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ প্রত্যেকটা, তোমার যদি অরিও হয়, সমপার্শ্বী হয়, সমদ্বিপার্শ্বীয় হয়, প্রত্যেকটা চিত্র সুন্দর করে আঁকতে হবে। কেন এটাকে সমপার্শ্বীয় বলছি এটা সুন্দর করে একটু ব্যাখ্যা লিখে দিবা। কেন এটাকে আমি সমদ্বিপার্শ্বীয় বলছি এটার একটু ব্যাখ্যা লিখে দিবা, দেখবা তোমাকে আর কোনো মার্ক কম দিচ্ছে না। চিত্রটা আঁকবা, সুন্দর করে ব্যাখ্যাটা লিখে দিবা, এবং তার সাথে ভাস্কুলার বান্ডলের মধ্যে কোন অংশটা কি ওটা একটু ভালো করে চিহ্নিত করে দিও, না হলে আবার ঝামেলা, যে কোনটা তুমি জাইলেম বুঝাচ্ছ, কোনটা তুমি ফ্লোয়েম বুঝাচ্ছ, কোনটা তুমি ক্যাম্বিয়াম বুঝাচ্ছ, যদি না লিখে দাও তাহলে কিন্তু স্যার ম্যামরা মাইন্ড করে। তো ওইটা লিখে দিবা, তোমাকে মার্ক দিয়ে দিবে সম্পূর্ণ। তারপর হচ্ছে মূলের অন্তর্গঠন, এই যে আমরা এই যে যেরকম এখানে বললাম অরীয় ভাবে কিন্তু বিন্যস্ত মূলের অন্তর্গঠন, সুন্দর করে রাখবা। তারপর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এই দুইটার অন্তর্গঠনের মধ্যে কি কি পার্থক্য আছে, মূলের সাথে কাণ্ডের পার্থক্যটাও কিন্তু আসতে পারে। ওকে, তাহলে মূলের যদি বৈশিষ্ট্যটা শিখো, কাণ্ডের যদি বৈশিষ্ট্যটা শিখো, একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড, তাহলে তিনটার মধ্যে যে পার্থক্য আছে এটা তুমি লিখে ফেলতে পারবা। ওকে, তাহলে চিত্র আঁকবা এবং ইয়া শিখবা, এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। তুমি চিত্রটা যদি শিখে যাও তাহলে তুমি দেখবা সেই অনুযায়ী সুন্দর করে ব্যাখ্যায় লিখতে পারতেছো, আবার যদি ব্যাখ্যা শিখতে পারো তাহলে সেই অনুযায়ী তুমি চিত্রও লিখতে পারবা। তাহলে যে কোনো একটার মধ্যে তুমি ফোকাস দাও, তুমি ভালো করে হয় চিত্র আঁকা শিখো, তো ভালো করে তুমি এটা মুখস্থ করা শিখো, যাতে এটার সাথে রিলেটেড করে তুমি সুন্দর করে চিত্রটা আঁকে শিখতে পারো, অথবা চিত্র থেকে ব্যাখ্যাটা লিখতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টিস্যু এবং টিস্যুতন্ত্র। তারপর যদি আমরা নবম অধ্যায়ের মধ্যে চলে যাই, সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে কঠিন অধ্যায় আমাদের উদ্ভিদ শারীরতত্ত্ব নবম অধ্যায়। এখানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যদি প্রশ্নগুলো আমরা দেখি, অনেকগুলো প্রশ্ন আছে এখানে, কারণ ভাই এখানে প্রত্যেকটা প্রক্রিয়া হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং ভালো করে দেখো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম যেই দুইটা তিনটা প্রক্রিয়া আছে, সক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ এবং পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া, এবং তার সাথে প্রস্বেদন। এই তিনটা টপিক থেকেই তোমার চিত্র আসবে, অন্য কোনো টপিকের কিন্তু কোনো চিত্র নেই, কারণ ওইগুলো হচ্ছে সব, যে তুমি প্রসেসটা লিখবা ওই প্রসেসটাই হচ্ছে চিত্র, মানে চক্রটাই হচ্ছে চিত্র। ঠিক আছে, তাহলে তুমি দেখো চিহ্নিত চিত্র মানে হচ্ছে সক্রিয় পরিশোষণ কিভাবে হচ্ছে, এবং অবশ্যই এটা আধুনিক মতবাদ অনুযায়ী। ঠিক আছে, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট ভালো করে মুখস্থ করে যাবা, যদি নাও বুঝো অন্তত মুখস্থ করবা। ঠিক আছে, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আর বুঝলে তো আরো সহজ, যে আসলে কোনটা ভিতরে ঢুকতেছে কোনটা বাইরে যাচ্ছে। সক্রিয় পরিশোষণ মানে হচ্ছে এটিপি ইউজ হবে এবং একটা ক্যারিয়ার প্রোটিন থাকবে, যে প্রোটিনের সাহায্যে কি হবে, ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে জিনিসপত্র আসা যাওয়া করবে, তাই না? আর কো ট্রান্সপোর্ট মানে কি, একই দিকে যাচ্ছে, প্রোটন এবং অ্যানায়ন একই সাথে ঢুকবে। কত সহজ, তাই না? কো ট্রান্সপোর্ট মানে একই দিকে যাওয়া, কাউন্টার ট্রান্সপোর্ট মানে হচ্ছে একজন ভিতরে ঢুকবে একজন বাইরে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি বুঝো তুমি চিত্র সহ খুব সুন্দর করে এঁকে ফেলতে পারবা। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে সক্রিয় পরিশোষণ গেল। নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যেও তুমি দেখবা যে এই যে চার প্রকারের যে নিষ্ক্রিয় পরিশোষণ আছে প্রত্যেকটারই এক লাইন করে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে বা সংজ্ঞা দেওয়া আছে, ওই সংজ্ঞাটা একটু পড়ে নিবা, এবং যদি পারো চিত্র আঁকবা, যদি চিত্র না আঁকতে পারো সমস্যা নেই। ঠিক আছে, নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে চিত্রটা সাধারণত দেয় না, তারপর তুমি এঁকে যাবা বা শিখে যাবা, যাতে তোমার অন্তত কোশ্চেন যাতে মিস না যায়। ঠিক আছে, নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে সেম, এবং হচ্ছে এই দুটার মধ্যে হচ্ছে পার্থক্য, সক্রিয় এবং নিষ্ক্রিয় মধ্যে পার্থক্য। ঠিক আছে, ব্যাপন যে তুমি পড়ো, ব্যাপনটা নিষ্ক্রিয়, কেন নিষ্ক্রিয়, তাহলে ব্যাপন আর সক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য যদি বলে সেটা কিন্তু সক্রিয় নিষ্ক্রিয় মধ্যে পার্থক্য বোঝাবে। এই জিনিসগুলো তোমার বেসিক, এগুলো থেকে তোমার বুঝতে হবে। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া, পত্ররন্ধ্রের গঠন যেটা বলছে, তাই না, ওই যে স্টোমাটার গঠন তুমি অষ্টম অধ্যায় যেটা পড়ছো এখানে কিন্তু চলে আসছে, এই যে পত্ররন্ধ্রের গঠন এবং খোলা এবং বন্ধ হওয়া যেটা, এটা কিন্তু প্রসেস, তাহলে প্রসেসের চিত্র তুমি ওইখানে যেরকম এই দুইটার জন্য যেরকম প্রসেসের চিত্র পড়তেছো, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার জন্য তোমার প্রসেসের চিত্র আঁকা শিখতে হবে। ঠিক আছে, এবং এইটা যদি লিখো তাহলে এটা কি হয়ে যাচ্ছে, প্রচ্ছেদনের জন্য হয়ে যাচ্ছে, কারণ প্রচ্ছেদন কি হয়, পত্ররন্ধ্র খোলা হইলে কি হবে, ভিতর থেকে জিনিসপত্র বাইরে আসতে পারবে, তাই না? তাহলে প্রচ্ছেদন হওয়ার জন্য কি পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়াটা তোমার দরকার, প্রচ্ছেদন হচ্ছে নাকি হচ্ছে না, খুললেই তো প্রচ্ছেদন হবে, তাই না? তো এটাও সেম আধুনিক মতবাদ, প্রোটন প্রবাহ মতবাদ দিয়ে তোমার শিখতে হবে, অন্য যে তিন চারটা মতবাদ আছে ওইগুলো দিয়ে তোমার শিখলে হবে না। ওকে, তারপর হচ্ছে C3 কৌশল এবং C4 কৌশল, অর্থাৎ C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণটা কিভাবে ঘটে, কোনটার পর কোনটা আসতেছে,
প্রত্যেকটা সিকোয়েন্স একদম ভালো করে মুখস্থ করতে হবে, এবং C3C4 উদ্ভিদের কৌশলের যে পার্থক্য আছে সেটা মুখস্থ করতে হবে। C3C4 এর কৌশলের পার্থক্য অথবা C3C4 চক্রের পার্থক্য, আরেকটা হতে পারে C3C4 উদ্ভিদের গঠনের পার্থক্য। এই দুইটা পার্থক্য মুখস্থ রাখতে হবে, কৌশলের পার্থক্য আর হচ্ছে উদ্ভিদের মধ্যকার পার্থক্য। ওকে, এগুলো হচ্ছে সালোক সংশ্লেষণ গেল, এই দুইটা হচ্ছে সালোক সংশ্লেষণ। এখন শ্বসন। শ্বসন আবার দুই ধরনের, একটা হচ্ছে বায়বীয় আর একটা হচ্ছে অবায়বীয়, অ্যারোবিক আর অ্যানারোবিক। অ্যারোবিকের মধ্যে হচ্ছে অ্যারোবিক অ্যানারোবিক দুই ক্ষেত্রে কি আছে, গ্লাইকোলাইসিস আছে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধাপটা তোমার অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে, যে বায়বীয় এবং অবায়বীয় উভয় ক্ষেত্রে তোমার কি আছে, গ্লাইকোলাইসিসটা আছে। এই গ্লাইকোলাইসিস এইটুকুর মধ্যে কোনো নেই, গ্লাইকোলাইসিস শিখলে দুইটার কাজ হয়ে যাবে। কিন্তু অ্যানারোবিকের মধ্যে কিন্তু কি হয় না, অক্সিজেন না পায়া পাইরুভেট অ্যাসিডটা জারণ হইতে পারে না, এই জন্য অসম্পূর্ণ জারণ হয়ে কি হয়ে যায়, শেষে গিয়ে কি হয়, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে না। ওই ল্যাকটিক অ্যাসিডটা কিভাবে উৎপন্ন হয়, আগে ইথানল হয় সাথে অক্সিজেন, তারপর আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই ল্যাকটিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, এবং সাথে কি হয়, মাত্র 20 এটিপি শক্তি উৎপন্ন হয়, সরি 20 এটিপি না, 20 কিলো জুল। ঠিক আছে, মানে 2 এটিপি। তো এইটাই তোমার সুন্দর করে এখানে লিখতে হবে। আর ক্রেবস চক্রের মধ্যে তো এটা চলে যায়, পাইরুভিক যে অ্যাসিডটা আছে সেটা সুন্দর করে যাবে, গিয়ে কি করবে, NADH2 FADH2 উৎপন্ন করবে, এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সবগুলো NADH2 FADH2 এগুলো কি হবে, এগুলো এটিপিতে কনভার্ট হবে, এবং সর্বশেষ 36 এটিপি এর যে হিসাবটা আছে এইটা সুন্দর করে তোমার একদম মুখস্থ করে রাখতে হবে, এবং এইটাই কিন্তু পরীক্ষায় আসলে সুন্দর করে লিখে দিবা। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা অনেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে অনেক বেশি গুরুত্ব দাও, কিন্তু এটা গুরুত্ব দাও না। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটিপি 36 কিভাবে আসছে এটা দেখানো, এটা হিসাব করে দেখানো। ঠিক আছে, আর অ্যানারোবিকের মধ্যে কিভাবে গ্লাইকোলাইসিসে 2 এটিপি থাকে এটা দেখানো খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওইগুলো একটু ভালো করে দেখাবা। এবং চিহ্নিত চিত্র তো আমি আগে বলছি বা তিনটা, এই যে প্রথম যে তিনটা আছে, ঠিক আছে, সক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ এবং পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার যে চিত্রগুলো, এগুলো জানা থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, মানে প্রসাধনের চিত্র। তাহলে এই ছিল আমাদের উদ্ভিদ শারীরতত্ত্বে আমরা কি কি পড়বো। সর্বশেষ হচ্ছে জীব প্রযুক্তি অধ্যায়। ঠিক আছে, আমাদের একাদশ অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে খুব বেশি না, চিত্র জাস্ট দুইটা প্রক্রিয়া বা দুইটারই আসে। কি কি, এক হচ্ছে ভাইয়া টিস্যু কালচার, আর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই দুইটারই তোমার প্রক্রিয়া জানতে হবে, কারণ প্রক্রিয়া না জানলে তুমি চিত্র কি আঁকবা। প্রত্যেকটা যে তুমি ধাপ বলছো, তুমি ধরো 5টা ধাপের নাম বলছো, ওই 5টা ধাপের মধ্যে তুমি চিত্র এঁকে বুঝাইতে হবে যে এই 5টা ধাপ তোমার কি করতে হচ্ছে, তোমার প্রসেসিং করতে হচ্ছে, ওই 5টা ধাপের নাম লিখবা। তারপর হচ্ছে টিস্যু কালচার কেন আমাদের জন্য সুবিধাজনক, টিস্যু কালচারের আমাদের জন্য অর্থনৈতিক সুবিধাটা কি আছে, গুরুত্বটা কি, অর্থনৈতিক গুরুত্ব। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি সেম, তোমার ধাপগুলো জানতে হবে এবং ওই ধাপগুলোরই চিত্র আঁকতে হবে। তারপর এগুলোর প্রয়োগ বা গুরুত্ব সেম। এবং টিস্যু কালচারের সাথে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির কি কি পার্থক্য আছে, কেন আমি এটাকে আলাদা করে ফেললাম, এই পার্থক্যগুলো একটু বলতে হবে। তারপর হচ্ছে প্লাজমিডের বৈশিষ্ট্য এবং গুরুত্ব। জানোই তো প্লাজমিড কোথায় থাকবে ভাইয়া, ব্যাকটেরিয়াতে থাকবে, তাই না, আদিকোষের মধ্যে। তো ওই যে প্লাজমিডটা যদি থাকে তাহলে প্লাজমিডটা কি কি বহন করবে এটা জানতে হবে, এবং প্লাজমিডের গুরুত্ব, অর্থাৎ প্লাজমিড যদি থাকে তাহলে একটা ব্যাকটেরিয়া কি কি সুবিধা পাবে, এবং যদি সে সুবিধা না পায় তাহলে আমরা কিভাবে ওইটাকে ইউজ করতে পারবো, এটা হচ্ছে তার গুরুত্বের মধ্যে যাবে। এবং জিনোম সিকোয়েন্সিং এর গুরুত্ব, এই দুইটার মধ্যে দেখো কোনো চিত্র নাই। তো এই দুইটা এইভাবেই ভালো করে একটু পড়বা, দেখবা যে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা যদি পুরো অধ্যায়টা একটু রিভিশন দাও তাহলে তোমাদের জীববিজ্ঞান যদি কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা যেভাবে বলে দিলাম তোমাকে, যদি সেম ভাবে তুমি পড়াশোনা করতে পারো, বোটানিতে তোমার 100% কমন পাবা ইনশাল্লাহ, এটা অন্তত আমরা বিশ্বাস করি। তোমাদের সবার এইচএসসি পরীক্ষা অনেক ভালো হোক, শুভ হোক, এই দোয়া রইল। এবং যেই টপিকগুলো আমি লিখে দিলাম এই টপিকগুলোর ড্রাইভ লিংক বা পিডিএফ লিংকটা আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। আল্লাহ হাফেজ সবাইকে।